বন্ধুরা, এই প্রকৃতি আমাদের 5টি তত্ত্ব দিয়ে তৈরি করেছে, কিন্তু এই কলি যুগের মানুষেরা এর মধ্যে আরও একটি তত্ত্ব যোগ করে দিয়েছে, আর সেটা হলো অর্থ, টাকা। অর্থ দিয়ে সমস্ত জিনিস কেনা যায় না, এটা ঠিক, কিন্তু এই অর্থ দিয়ে অনেক কিছু কেনা যায়। একবার এক সাধু তার উপদেশে বলছিলেন যে অর্থের পিছনে দৌড়াবে না, এটা হলো মায়ার জাল, আর এই মায়ার জালে যে ফেঁসে যায় সে তার সম্পূর্ণ জীবন শুধুমাত্র দুঃখেই থাকে। সেখানে বসে থাকা সমস্ত লোকেরা এই উপদেশ শোনার পর তালি বাজাতে থাকে। তারা এটা জানতো না যে ওই সাধু এই কথাগুলিকে বলার জন্য অর্থ নিয়েছে। এটাই তো মায়ার খেলা, যেটাই দুনিয়ার অনেক কম মানুষ জানতে পারে, আর যারা জেনে গেছে তাদের এই মায়া সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, আজকের সময়ে টাকা রোজগার করা যতটা কঠিন, তার থেকেও বড় কঠিন কাজ হলো ওই অর্থকে সামনে রাখা। এই দুনিয়ায় এমন অনেক লোক আছে যাদের কাছে কিছু টাকা এসে গেলেই তারা অহংকারী হয়ে ওঠে। তারা অর্থের নিয়মকে জানেই না। আপনি হয়তো ধ্যান দিয়ে থাকবেন যে সরস্বতী মূর্তি রূপে সবসময় বসে থাকে আর লক্ষ্মী দাঁড়িয়ে থাকে। এতে সরস্বতী এটা বোঝায় যে আমি খুব তাড়াতাড়ি আসবো না, কিন্তু যদি আমি চলে আসি তাহলে আর ফিরে যাব না, কারণ জ্ঞান এত সহজে অর্জন করা যায় না। আর যদি আমরা একবার কোনো জ্ঞানকে অর্জন করে নিই তাহলে ওই জ্ঞান কেউই আমাদের থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু লক্ষ্মীর নিয়ম হলো সে অনেক তাড়াতাড়ি এসেও যায় আর অনেক তাড়াতাড়ি চলেও যায়। যদি কোনো মানুষ সঠিকভাবে এই লক্ষ্মীকে রাখতে না পারে তাহলে খুব তাড়াতাড়ি সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। আজ এই কাহিনীর মাধ্যমে আমি আপনাদের 5টি এমন খরচার ব্যাপারে বলবো যেগুলো আপনাকে এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত, তবেই আপনি অর্থের সঠিক নিয়মকে বুঝতে পারবেন। আপনি কত টাকা রোজগার করেন এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যতই রোজগার করুন না কেন, তার মধ্যে আপনি এই 6টি জায়গায় খরচ কম করে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার ঘরের মধ্যে অর্থ জমতে শুরু করে দেবে। আপনার নিজেরই মনে হবে যে সত্যি সত্যি আমার ঘরে টাকা পয়সা জমা হতে শুরু করে দিয়েছে। আর ধনী হয়ে ওঠার সবথেকে প্রথম রাস্তা এটাই যে নিজের খরচা কম করে দাও আর বেশি রোজগার করার উপায় খোঁজো। তো আসুন জানার চেষ্টা করি এই কাহিনীটির মাধ্যমে যে ওই 6টি নিয়ম কি। তার আগে যদি আপনিও মহাত্মা বুদ্ধকে মন থেকে মানেন তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। এটা হলো আমার জন্য আপনাদের আশীর্বাদ। এক সময় এক গ্রামে 2টি মহিলা থাকতেন। তাদের একজনের কাছে একটি মহিষ ছিল আর অন্য একজনের কাছে একটি ছাগল ছিল। যার কাছে মহিষ ছিল ওই মহিলা কোনো জিনিসকেই সঠিকভাবে রাখতে জানতো না। তার মহিষ দুধ তো অনেক দিত, কিন্তু সে ওই দুধের মূল্য জানতই না। তাই সে ওই দুধ ঘরের বিড়ালকে খাইয়ে দিত। ওই দুধকে এমনি এমনি খরচ করে দিত। ওই দুধের সঠিক ব্যবহার কিভাবে করা যায় ওই মহিলা সেটা জানতই না। কিন্তু যার কাছে ছাগল ছিল সে দুধের মূল্য জানতো, আর সে এক এক ফোঁটা দুধ বাঁচিয়ে রাখত, আর ওই দুধকে দই জমিয়ে তার থেকে ঘি তৈরি করে রাখত। এইভাবে ধীরে ধীরে সে অনেক বেশি ঘি একত্রিত করে নেয়। এখন যার কাছে মহিষ ছিল সে দুধের মূল্য কখনো জানতেই পারেনি। সে কখনোই দুধ থেকে ঘি তৈরি করার ব্যাপার ভাবেইনি। এরপর একদিন তার ঘরের মধ্যে কিছু আত্মীয় এসে পড়ে, আর আত্মীয়দের তো শুধু শুকনো রুটি খাওয়াতে পারে না, এটা তো আপনি সবাই জানি। এই জন্য এই মহিলা ওই মহিলার কাছে যায় যার কাছে ছাগল ছিল। ওই মহিলার কাছ থেকে 1 বাটি ঘি নিয়ে আসে। এই মহিলা এটা বলে ওই ঘি নিয়ে আসে যে আমি খুব তাড়াতাড়ি নিজের মহিষের দুধ দিয়ে ঘি তৈরি করে নেব, তখন আমি তোমার ঘি তোমাকে ফেরত দিয়ে দেব। এরপর ওই ছাগল পালন করা মহিলা তাকে ধার হিসাবে ঘি দিয়ে দেয়। এরপর ওই মহিলা তার আত্মীয়দের খাবার খাইয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু ওই মহিষ পালন করা মহিলা তাকে তার ঘি ফেরতই দেয় না। এরপর একদিন ওই ছাগল পালন করা মহিলা ওই মহিষ পালন করা মহিলার কাছে যায় আর বলে আমি তোমাকে যে ঘি দিয়েছিলাম সেটা আমি ফেরত নিতে এসেছি। এটা শুনে ওই মহিলা বলে কোন ঘি? তুই আমাকে ঘি কিভাবে দিতে পারিস? আমার কাছে মহিষ আছে আর তোর কাছে তো ছাগল আছে, তাহলে আমি কেন তোর কাছে ঘি ধার চাইব? আমার কাছে তো এত ভালো একটা মহিষ আছে আর তার থেকে অনেক বেশি দুধ হয়, আমি তো নিজেই ওই দুধ থেকে ঘি বের করে নেব। এটা বলে সে ওই ঘি ফেরত দিতে মানা করে দেয়। এরপর ওই ছাগল পালন করা মহিলা ফিরে আসে, কারণ সে এটা জানতো যে এখন কেউই তার কথা বিশ্বাস করবে না, কারণ তার কাছে তো মহিষ আছে। কিন্তু তবুও সে অনেককে বলে, কিন্তু এই কথাটা মানতে কেউই রাজি হয় না।
সবার জবাব একটাই ছিল যে আসলে মহিষ পালন করা ব্যক্তি কিভাবে ছাগল পালন করা ব্যক্তির কাছ থেকে ঘি ধার নেবে। এই কথাটা কেউ বিশ্বাস করতেই চাইছিল না। ওই গ্রামের বাইরে এক গুরু থাকতেন। এরপর ছাগল পালন করা ওই মহিলা ওই গুরুর কাছে যায় এবং তাকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে। এরপর ওই গুরু ওই মহিষ পালন করা মহিলাকে ডাকেন। এরপর ওই মহিলাও ওই গুরুর কাছে পৌঁছায় আর সে বলে, হে গুরুদেব, ওই মহিলা মিথ্যা বলছে, আমার কাছে তো মহিষ আছে, তাহলে আমি এর থেকে ঘি কেন নেব? এখন ওই গুরুকে এর সমাধান করতে হতো যে সত্যিই কি মহিষ পালন করা মহিলা ওই ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি ধার নিয়েছিল কি না। কারণ ছাগলের দুধ তো অনেক কম হয় আর মহিষের দুধ তো অনেক বেশি হয়। তাহলে এমন কি দরকার পড়ল যে একজন মহিষ পালন করা মহিলাকে ছাগল পালন করা মহিলার থেকে ঘি ধার নিতে হলো? গুরু অনেকক্ষণ ধরে ভাবেন। এরপর তিনি দুই মহিলাকে নিজের কাছে ডেকে এক এক গ্লাস জল দিয়ে বলেন, এই জল নিয়ে যাও আর দুজনেই ভালোভাবে হাত পা ধুয়ে এসো। এখন এই এক গ্লাস জল দেখে ওই মহিষ পালন করা মহিলা বলে যে গুরুদেব, শুধু এই এক গ্লাস জল দিয়ে কিভাবে হাত পা ধুতে পারবো? কিন্তু ওই ছাগল পালন করা মহিলা ওটা নিয়েই চলে যায় আর সে খুব ভালোভাবে নিজের হাত পা ধুয়ে নেয়। আর এরপরেও সে গ্লাসের মধ্যে একটু জল বাঁচিয়ে নিজের গুরুর কাছে ফিরে আসে। কিন্তু ওই মহিষ পালন করা মহিলা ওই জলের গ্লাস নিয়ে যায়। এরপর ওই জল দিয়ে সে শুধুমাত্র হাত ধুয়েই গ্লাসকে খালি করে ফিরে আসে। এরপর যখনই ওই দুটি গ্লাসকে গুরুর সামনে রাখা হয় তখনই ওই গুরু বলেন যে মহিষ পালন করা মহিলা ছাগল পালন করা মহিলার কাছ থেকে ঘি নিয়েছিল আর তাকে ওই ঘি ফেরত দেওয়া দরকার। এখন গ্রামের যে সমস্ত লোকেরা পাশেই বসেছিল তারা বলে, হে গুরুদেব, এতে করে কিভাবে প্রমাণিত হয় যে মহিষ পালন করা মহিলা ছাগল পালন করা মহিলার থেকে ঘি ধার নিয়েছিল? এরপর গুরু তাদের বলেন, একটু ওই গ্লাসের দিকে ধ্যান দাও। এই মহিলা এক গ্লাসের মধ্যে একটু জল বাঁচিয়েও নিয়েছে আর সে হাত পা মুখ ভালোভাবে ধুয়েও নিয়েছে। এটা হলো যে কোনো জিনিসের গুরুত্বকে বোঝা। আর অন্য মহিলা শুধুমাত্র হাত ধুয়েই সমস্ত জলকে শেষ করে ফেলেছে, কারণ সে এই জলের গুরুত্বই বোঝেনি। আর যে জিনিসের আমাদের কোনো কদর থাকে না, গুরুত্ব থাকে না, তাহলে সেটা আমাদের কাছে যতই থাকুক না কেন সেটা নষ্ট হয়েই যায়, সেটা শেষ হয়েই যায়। আর যদি আমাদের কাছে কোনো জিনিস কম থাকে আর যদি আমরা সেটার সঠিকভাবে ব্যবহার করি আর যদি আমরা তার মূল্যকে জানি, তাহলে অবশ্যই আমরা তার থেকে লাভ পেতে পারি। যেমন এই ছাগল পালন করা মহিলা এই ছাগলের দুধ বাঁচিয়ে তার থেকে মাখন বের করে আর তার থেকে ঘি তৈরি করে। আর মহিষ পালন করা মহিলার দুধের কোনো কদরই ছিল না, এই জন্য এই দুধ থাকা সত্ত্বেও তার ঘরের আত্মীয়দের জন্য ঘি ছিল না। এই কথাটাই সত্য। এরপর মহিষ পালন করা মহিলাটি ওই গুরুর চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই বাড়িতে গিয়ে তাকে ওই ঘি ফেরত দিয়ে দেব। এরপর গুরু বলেন, এক ফোঁটা দিয়েই সাগর তৈরি হয়। আমাদের পূর্বপুরুষেরা এই কথাটা এমনি এমনি বলেনি। আমাদের ছোট ছোট সাশ্রয় আমাদের ভবিষ্যতে অনেক বড় একটি লাভ হিসাবে আমরা পাই। আর এই কথাটি অনেক কম মানুষেরা জানেন। আর এই কথাটা আমাদের ঘরের লক্ষ্মীর ওপরও লাগু হয়। যদি আমরা লক্ষ্মীকে বাঁচাই তাহলে ওই লক্ষ্মী আমাদের ভবিষ্যতে অনেক লাভ হয়ে ফিরে আসবে। বন্ধুরা, এই কাহিনীটি তো আপনি বুঝতে পারলেন। তাহলে আসুন এখন জানা যাক ওই 6টি খরচার ব্যাপারে, যেগুলো আমাদের আজ এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। সবথেকে প্রথম হলো লোক দেখানো খরচা। আপনার আশেপাশে কেউ কোনো দামি গাড়ি নিয়ে নিল, তো এখন আপনার মনের মধ্যেও জ্বলন হতে শুরু করে যে আমাকেও খুব তাড়াতাড়ি গাড়ি নিতে হবে। আর এই লোক দেখানো খরচাই আপনাকে সম্পূর্ণ জীবন গরিব করে রাখে। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র লোককে দেখানোর চক্করে এমন অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসি যাতে অন্যের সামনে নিজের স্ট্যাটাস অনেক বেশি হয়। গাড়ি কিনে ফেলা, দামি অলংকার কিনে ফেলা, দামি মোবাইল কিনে ফেলা, অথবা এমন কোনো দামি জিনিস কিনে ফেলা যেটা আমাদের নিজেদের জীবনে কোনো দরকারই পড়ে না। আর যখন কেউ তাকে এটা বোঝায় তখন সে তাকে বলে, আমি কারোর থেকে কম নাকি? তারা এটা বোঝে না যে এতে শুধুমাত্র আমাদের ক্ষতি হয়। যদি আপনাকে সত্যি সত্যি ধনী হওয়ার রাস্তায় চলতে হয় তাহলে এই সমস্ত খরচা সবথেকে প্রথমে আপনাকে বন্ধ করতে হবে। আর ওই অর্থ অন্য কোনো জায়গায় নিয়োগ করতে শিখতে হবে। আমি এটা বলছি না যে আপনি আপনার শখ পূরণ করবেন না,
আমার কথার অর্থ হলো যে জিনিসটি আপনার দরকার আপনি শুধুমাত্র সেটাই নিন। কাউকে দেখে লোকেদের দেখানোর জন্য কোনো জিনিস কিনতে যাবেন না। দ্বিতীয় কথা হলো নানান কোম্পানির নানান স্কিম থেকে দূরে থাকুন। নিজের জিনিসপত্রের অধিক বিক্রির জন্য আলাদা আলাদা ব্র্যান্ড ও যে সমস্ত কোম্পানি থাকে তারা লোভ দেখানো নানান স্কিম নিয়ে আসে, কিন্তু এটা তাদের মার্কেটিং করার একটি রণনীতি হয়ে থাকে যেটা আমরা বুঝতে পারি না। আর অনেক মানুষ আলাদা আলাদা স্কিমের চক্করে এসে ওই জিনিসটিও কিনে নেয় যেটা আমাদের দরকারই নেই। যদি আমরা মার্কেটে যাই আর আমরা এটা জানতে পারি যে 50% ডিসকাউন্টে ঘড়ি পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের ঘরে 2-3টি ঘড়ি এমনিতেই রাখা আছে, কিন্তু তবুও আমরা ঘড়িটি কিনে ফেলি। আমরা এটা বুঝতে পারি না যে এই সমস্ত কিছু হলো মার্কেটিং করার একটা রণনীতি। এতে আমাদের কোনো লাভ হয় না, এর বদলে ওই কোম্পানির সবথেকে বেশি লাভ হয়। এই জন্য এই ধরনের শখ কখনোই থাকা উচিত নয়, কারণ এগুলোই হলো গরিব হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যে জিনিসটা আমাদের দরকারই নেই তার উপরে আমরা লক্ষ্মীকে খরচ করে দিই। এতে আমাদের ঘরের লক্ষ্মী বিরক্ত হয়ে পড়ে, এরপর সে ধীরে ধীরে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। তৃতীয় খরচ হলো ঋণ বা লোন। আজকের সময় বেশিরভাগ লোকেরা লোন নিয়ে অনেক দামি দামি জিনিস কিনে ফেলে, যেমন গাড়ি, বাড়ি, মোবাইল। এরপর তার পয়সা মাসের পর মাস বাড়তেই থাকে। যেমন আজকাল আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি। ক্রেডিট কার্ড আমাদের টাকা খরচ করার জন্য বলে। যে টাকা আমাদের কাছে আছে কিংবা যে টাকা আমাদের কাছে আসতে চলেছে ওই টাকাকে আমরা খরচ করে ফেলি। তাহলে ভাবুন এইভাবে আমরা কিভাবে ধনী হব? যে টাকা আমাদের কাছে পৌঁছায়নি ওই টাকাকেও আমরা খরচ করে ফেলি। আর আমরা ধনী হওয়ার কথা ভাবি, ধনী হওয়ার ভিডিও দেখি, কিন্তু ওই পদ্ধতি পালন করি না। আর অনেক মানুষ তো এমনও আছে যারা লোন নিয়ে জমি জমা কিনে নেয় আর এটা ভাবে যে যখন এর থেকে আমাদের লাভ হবে তখন আমরা ওই লোন পরিশোধ করে দেব। কিন্তু তারা এটা বোঝে না যে যতটা আমাদের এর থেকে লাভ হবে তার থেকে বেশি আমাদের ওই লোনের সুদ ভরতে হবে। তাই বন্ধুরা, এমন কাজ কখনোই করবেন না। লোন নিয়ে কখনোই কোনো জিনিস কিনবেন না। আর সবথেকে ভালো কথা হলো আপনি আপনার টাকাকে ক্যাশ হিসাবে রেখেই খরচ করুন। কখনোই মোবাইলের ফোনের কোনো অ্যাপের মাধ্যমে কোনো টাকা খরচ করবেন না। আপনি হয়তো এটা জানেন না যে আপনি যখন কোনো জিনিস কেনেন এরপর ফোন থেকে পেমেন্ট করেন তখন আপনার টাকা খরচ হওয়ার ব্যাপারে কোনো অনুভবই হয় না, কারণ ওই টাকা আপনার পকেট থেকে নিজের হাত দিয়ে বের হচ্ছে না। কিন্তু যদি ওই টাকা নিজের পকেট থেকে নিজের হাত দিয়ে খরচ করেন তাহলে আপনার এটা অনুভব হবে যে আরে টাকা তো খরচ হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে এমনটা করে দেখবেন। মার্কেটে যাবেন আর কোনো জিনিসের টাকা নিজের ফোন থেকে পেমেন্ট করবেন, দেখবেন আপনার এই অনুভবই হচ্ছে না যে আপনার টাকা খরচ হচ্ছে, আপনার টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যেদিন আপনি নিজের পকেট থেকে বের করে দেবেন ওই দিন আপনার অবশ্যই মনে হবে যে আরে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে। চতুর্থ কথা হলো নিজের ভাবনার উপর, আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনার কোনো জিনিস পছন্দ হয় আর আপনি সেটাকে কিনতে চান তাহলে সবথেকে প্রথমে এটা দেখে নিন যে সত্যি সত্যি কি ওই জিনিসটি আপনার দরকার। কারণ অনেক মানুষ কোনো জিনিস পছন্দ হলে তাকে সঙ্গে সঙ্গে কিনে নেয়। অনেকবার তো এমনটাও হয় যে কোনো স্কিমওয়ালা ব্যক্তি আমাদের লোভ দেখানোর জন্য কোনো জিনিস নিয়ে আসে আর আমাদের ওই জিনিসটি পছন্দ হয়ে যায়, এরপর আমরা সেটাকে সঙ্গে সঙ্গে কিনে নিই। তাই আমাদের এই সমস্ত জিনিস নেওয়া থেকে বাঁচতে হবে। আমাদের এই সমস্ত জিনিস নেওয়া উচিতই নয়। এর বদলে আমাদের শুধু ওই সমস্ত জিনিস নেওয়া দরকার যেগুলো আমাদের প্রয়োজন। পঞ্চম হলো কখনোই কোনো শখ পালবেন না। আপনি হয়তো এটা জেনে থাকবেন যে আমাদের দুনিয়ায় মুদ্রাস্ফীতির সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো শখ। আজকের সময়ে একটা ফোন 10,000-এও পাওয়া যায়, আবার 2 লাখেও পাওয়া যায়। দুটোর মধ্যে পার্থক্য একটাই যে কারোর 10,000-এর ফোন রাখার শখ আর কারোর 2 লাখ টাকার ফোন রাখার শখ। হ্যাঁ, এখানে মানুষের ধনী হওয়াটাই ফুটে ওঠে, কারণ ধনী ব্যক্তির কাছে দামি ফোন থাকলে এটা মনে হবে যে সে ধনী। তাহলে এটা তো এক ধরনের শখই। তার শখ আছে তাই তো সে দামি ফোন রেখেছে। তাই যে কোনো জিনিস অনেক দামি হওয়ার কারণ হলো শখ। আর এই জন্যই লোকেরা এক এক সময় এক এক ধরনের শখের জিনিস তৈরি করতে থাকে। ভালো ভালো জিনিস তৈরি করে আমাদের কাছে লোভ দেখানোর জন্য নিয়ে আসে, যাতে করে আমাদের ওই জিনিসটি পছন্দ হয়ে যায় আর আমরা সঙ্গে সঙ্গে সেটা কিনে ফেলি। কারণ তারা জানে যে না তো লোকেদের শখ শেষ হবে আর না তো তাদের মার্কেটিং বন্ধ হবে। এই জন্য নিজের শখকে নিয়ন্ত্রণে রাখুন।
যতটা পারা যায় কম শখ পালন করার চেষ্টা করুন, কারণ শখ পালন করে আমাদের জীবন চলে না। এর বদলে পরিশ্রম করার ফলে এবং নিজেদের টাকাকে সঞ্চয় করে আমাদের জীবন চলে। কারণ আজকের সময় টাকাই হলো সমস্ত কিছু। যতই আজকের সময় আমাদের কিছু লোকেরা এটা বলতে থাকুক যে টাকাই সব কিছু নয়, কিন্তু যদি তাদের জীবনে সঠিকভাবে ধ্যান দিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে টাকাই হলো তার জীবনের সমস্ত কিছু। সেই টাকার জন্যই এদিকে ওদিকে দৌড়াতে থাকে আর আমাদের বলে যে টাকার পিছনে দৌড়াবে না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে অযথা খরচ না করার ব্যাপারে কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে জানানো হলো। যদি এই ভিডিওটি সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।